স্বাগত এখন সকালে, সঙ্গে আছি আমি নাইম আবির। ছেলেদের পোশাকের চাহিদা মেটাতে বর্তমানে রেডিমেড ব্র্যান্ডের পোশাকের চাহিদা বাড়লেও কদর কমেনি ব্র্যান্ড টেইলারিংয়ের। 70-এর দশকে ব্র্যান্ড টেইলারিং এর শুরু হয় এদেশে। সেই জৌলুস না থাকলেও এখনও কেউ কেউ সেই ধারা ধরে রেখেছেন। আর গত 3 দশকে দাপটের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে দেশীয় পোশাকের ব্র্যান্ডগুলো। আগে ব্র্যান্ড বিষয়টি কিছু মানুষের মধ্যে থাকলেও সেটিকে সার্বজনীন করেছে এই ব্র্যান্ডগুলো। আর জানাচ্ছেন মেহেরি নানি। রাজধানীর এলিফ্যান্ট রোড, গাউসিয়া, চাঁদনী চক, নিউ মার্কেট, গাউসুল আজম মার্কেট এই এলাকাগুলো একসময় পরিচিত ছিল দর্জি ঘরের নামে। অভিজাত ঘরানার দর্জির দোকানগুলো মূলত এখান থেকেই শুরু। তবে দর্জি বাড়ির ধারণা বদলে দিয়ে 70-এর দশকে ব্র্যান্ড টেইলারিংয়ে শুরু করে গাউসিয়ার ইব্রাহিম টেইলার্স। এই টেইলার্সের খোঁজে এখন টিভি গাউসিয়ায় গেলে একসময়ের জনপ্রিয় এই টেইলার্সের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে যারা এখানে দর্জির কাজ করছেন তাদের কাছে জানা গেল এই পুরনো টেইলার্সের জায়গা আর তাদের জনপ্রিয়তার গল্প। ওনার যে কাস্টমার ছিল বেশিরভাগই ঢাকা ভার্সিটি। উনি বাইরের যে চেন, যে মেটেরিয়াল সব বাইরের জিনিস ব্যবহার করতো। বা সারা বাংলাদেশেরই লোকজন এখানে লাইন ধরে নাকি মানে এখানে জিন্সের প্যান্টের অর্ডার করতো। পাওয়া গেল সেই ইব্রাহিম টেইলার্সের ম্যানেজারকেও, যিনি এখন চাঁদনী চক মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি। তিনি বললেন, ইব্রাহিম টেইলার্সে যারা কাটিং মাস্টার হিসেবে কাজ করেছে তারাই এখন রাজধানীতে ব্র্যান্ড টেইলারিংকে ধরে রেখেছে। এখন যে বর্তমানে যারা করে গার্মেন্টস করছে এটা এখন দেখা যায়, কিন্তু ওই সময় ইব্রাহিমই একমাত্র যে এগুলা নিয়ে আসছিল বাংলাদেশে। তখন একটা কট কাপড় একটা ছিল, একটু মোটা এরকম রিপ একটা কাপড় ছিল। এটার যে কি চাহিদা ছিল বলা বড় মুশকিল, আর অনেক দামি। আর এগুলো কারা পড়তো? খুব হাই লেভেলের লোকজন পড়তো। ইব্রাহিম টেইলার্সে যারা যেতেন তার মধ্যে ছিলেন বাংলাদেশের অন্যতম আলোকচিত্রী আক্কাস মাহমুদ। যখন জানতে চাওয়া হলো কেমন ছিল তখনকার ফ্যাশন, তখন তিনি জানালেন, আগের অভিজাত ঘরানার টেইলারের বানানো কাপড় পরলে সহজেই বোঝা যেত, যা বর্তমানের কোনো ব্র্যান্ড তাদের কাপড়ে তুলে ধরতে পারেনি। ঢাকা শহরে তখন একটা তরুণদের একটা উচ্ছ্বাসের জায়গা ছিল ইব্রাহিম টেইলার্স। ওর জিন্সের ফিটিংস ছিল অন্যরকম। মানে আমরা যখন প্যান্ট বানাতাম না, মানুষ তাকায় বুঝতো যে এটা ইব্রাহিমের তৈরি করা। ওদের যে সুতাটা ছিল সেই সুতাটাও আমি মনে করি যে ওরা একটু অন্যরকম করে সেলাতো। আগের মতো জৌলুস না থাকলেও 29 বছর ধরে টেইলার্সের কাজ ধরে রেখেছে মকবুলস, যেখানে শার্ট, প্যান্ট এবং স্যুট বানাতে অপেক্ষায় থাকেন মন্ত্রী এমপিরা। এখানে গিয়ে দেখা মিলল একটি বেসরকারি ব্যাংকের জিএম রাকেশ সাহার, যিনি প্রায় 20 বছর ধরে কাপড় বানাতে আসেন মকবুল টেইলার্সে। শুধু কাপড় বানানি না, কাপড় কিনেনও এখান থেকে। এটা একটা মানে রুচির ব্যাপার, শার্ট বানানো পরাটা। সো এবং খুব যত্ন সহকারে ওনারা বানায়। সো এই জন্য অ্যাকচুয়ালি ওনাদের সাথে মানে অন্য কোনো বিকল্প চিন্তা ভাবনা মাথায় আসেই নেই। টেইলার্সের কর্ণধার জানালেন, শুধু মন্ত্রী এমপি নন, একটা সময় অনেক নায়ক নায়িকারাও আসতেন তার দোকানে। তবে এই পেশায় দিন দিনই কারিগর সংকট বাড়ছে, তাই একটা সময় এই পেশা হারিয়ে যাবে বলে শঙ্কা তার। যারা আসে বারবার আসে, বিভিন্ন ডিস্ট্রিক্টের দেখে গেছে 64টা ডিস্ট্রিক্টের 40টা ডিস্ট্রিক্টের ডিসি আমাদের কাস্টমার। একসময় আমাদের কারিগর ছিল 52 জন, এখন কমতে কমতে চলে আসছে, এটা হলো 20 জনে। এটা একসময় হয়তো 5 বছর পরে ব্যবসা নাও থাকতে পারে, আমার ধারণা আর কি। 80-র দশকে শুরু হওয়া রাজধানীর জনপ্রিয় টেইলার্স সানমুন পুরুষদের ফর্মাল পোশাক তৈরিতে এখনও তাদের জায়গা ধরে রেখেছে। রুচিসম্মত ভালো মানের কাপড় আর ফিটিং পেতে তাই ক্রেতারা এখানেই ভিড় করেন। তবে বর্তমানে ক্রেতারা সময় বাঁচাতে রেডিমেড ফর্মাল পোশাকের দিকেই বেশি ঝুঁকছেন বলে জানান এখানকার ম্যানেজার। এখান থেকে ড্রেস বানানো মানে হচ্ছে আমি ড্রেসটা একটু রুচিশীল পাচ্ছি, বা আমার ড্রেসের ভিতরে একটা আভিজাত্য ফুটে ওঠে, যেটা রেডিমেড ড্রেসের আসলে পাওয়া যায় না। ফিটিংসটা ঠিক মতো পাইতেছে না, মেজারমেন্ট মতো পাইতেছে না। এখানে আসলে মাপ দিতেছে, মাপ মতো পাইতেছে। যারা রেডিমেড পরে তারা রেডিমেডই পরবে, যারা ফর্মাল পরে বানিয়েই পরবে। বর্তমানে বাজারে ব্র্যান্ডের ফর্মাল পোশাক তৈরিতে কাজ করছে রেমন্ড, বেলমন্ড, টপ 10। এগুলোতে ক্রেতারা তাদের পোশাক বানানোর পাশাপাশি নিজের পছন্দসই কাপড় কেনারও সুযোগ পাচ্ছে। ফলে দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছে এসব ব্র্যান্ড। পুরুষদের রেডিমেড ফর্মাল পোশাক নিয়ে 1983 সালে যাত্রা শুরু করে ক্যাটসাই। ফর্মাল সাদা ও নীল রঙের শার্ট এবং প্যান্ট ছাড়াও শেরওয়ানি, পাঞ্জাবি এবং ম্যান্ডারিন ভেস্টগুলো তাদের স্বতন্ত্রতা প্রকাশ করে। এলিফ্যান্ট রোডের মনসুর ভবনে তাদের যাত্রা শুরু হলেও বর্তমানে তাদের দেশের বিভিন্ন জেলায় শাখা রয়েছে। আমাদের যারা কাস্টমার তারা এখনও ঘুরে ফিরে ক্যাটসাইতেই আসে এবং বহু বছর ধরে তারা ক্যাটসাইতেই আসছে। 2 রকমের ফিটিং আমাদের দোকান আছে, স্লিম ফিটও আছে, আবার রেগুলার ফিটও আছে। দেখা যায় মোস্টলি যে ফর্মাল শার্ট যেগুলো সেগুলা
রেগুলার ফিট হয়। যে আমি আমার কৈশোর বা তারুণ্যের শুরুতে যখন আসছি তখনও আসছি, আজকে মোটামুটি আমার প্রায় 30-35 বছর হয়ে গেছে বিশ্ববিদ্যালয় জীবন, হ্যাঁ, তো তখনও আমি আসতেছি। আমি লং টাইম এখানে আছি বিকজ এটার ফিটিংসটা সুন্দর হয় আর হচ্ছে রেগুলারলি কালেকশনটা আপডেট হয়। গেল 40 বছরে বর্তমানে তৈরি পোশাক খাতের আমূল পরিবর্তন এনেছে অনেকগুলো দেশীয় ব্র্যান্ড, যাদের মধ্যে রয়েছে ইনফিনিটি, ইয়েলো, সেলোর, সারা 12 সহ বেশ কিছু প্রতিষ্ঠান। 3টি সাব ব্র্যান্ড লুবনান, রিচম্যান এবং ইনফিনিটি মেগামল নিয়ে 2003 সালে যাত্রা শুরু করে লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেড। এই প্রতিষ্ঠানের প্রায় 90% ফেব্রিক্সই দেশীয়। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় 47টি শাখা রয়েছে এই প্রতিষ্ঠানের। প্রায় 1000-এরও বেশি পোশাক কর্মী দিয়ে দেশের ভেতরেই নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে নানা ডিজাইনের পোশাক। স্মার্ট, রিজনেবল ও ফ্যাশনেবল হওয়ায় ক্রেতাদের কাছে চাহিদাও বেশি এবং বর্তমানে দেশের বাইরে রপ্তানির চেষ্টাও করছে প্রতিষ্ঠানটি। আমাদের দেশের প্রোডাক্টের প্রতি নট অনলি ওয়ার্ল্ড ওয়াইড, তো এটা কনফিডেন্স অনেক আগের থেকে আছে। হ্যাঁ, ওয়ার্ল্ডের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডগুলো তারা আমাদের দেশ থেকে প্রোডাক্ট নিচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যে না, এখন ইন্ডিয়ার প্রোডাক্ট বা চায়না প্রোডাক্ট যে একটা আগে দুর্বলতা ছিল, এখন কিন্তু এটা নাই। ফ্যাশন ও ব্র্যান্ড নিয়ে যারা কাজ করছেন তারা বলছেন, দেশীয় ব্র্যান্ডগুলো তাদের পোশাকে সংস্কৃতি আর রুচিশীলতা ধরে রাখায় ক্রেতাদের একদিকে যেমন আস্থা ধরে রেখেছে, অন্যদিকে আগে ব্র্যান্ড জিনিসটা কিছু মানুষের মধ্যে থাকলেও সেটিকে করেছে সার্বজনীন। দেশজ ব্র্যান্ডের ভিতরে যাদের ইন্ডাস্ট্রিয়াল সেটআপ আছে তারা কিন্তু সেই পোশাকের ভিতরে তাদের যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা ছাপ রেখেছে। ব্র্যান্ড জিনিসটা আগে কিছু মানুষের মধ্যে ছিল, কিন্তু আমাদের এই যে দেশজ যে ব্র্যান্ডের যারা ছিলেন তারা এখন একটা কিন্তু সার্বজনীন নিয়ে গেছেন, আরও একটু রিমোট অঞ্চলে নিয়ে গেছেন। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে যদি এই দেশীয় পোশাক ব্র্যান্ডগুলোকে দেশের বাইরে তুলে ধরা যায়, তাহলে বিশ্ববাজারেও এই দেশীয় ব্র্যান্ডগুলোর একটি শক্ত অবস্থান তৈরি হবে বলে মনে করছেন ফ্যাশন বিশেষজ্ঞরা। ফ্যাশন ঘুরে ফিরে আসে, পোশাক প্রতিনিধিত্ব করে সময়ের। ফ্যাশনের বিবর্তন সাক্ষ্য দেয় সেই সময়ের মানুষ, সমাজ এবং রাষ্ট্রের রুচির। আর সেই রুচি বিবর্তিত হয়ে আসছে দর্জি ঘরের মাধ্যমে। তৈরি পোশাকের ভিড়ে দর্জি ঘর কোণঠাসা হলেও ফ্যাশন ব্র্যান্ডের সাফল্যের পেছনের জাদু টেলার্সের সেই কারিগর। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। এখন সকালে সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সাথে থাকুন। ফিরে এলাম এখন সকালে। সপ্তাহের ব্যবধানে রাজশাহীতে আবারও বেড়েছে সবজির দাম, তবে সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। সরবরাহ কমের অজুহাতে দাম বেশি বলছেন বিক্রেতারা। একই অবস্থা মানিকগঞ্জ, এক সপ্তাহ ধরে মরিচের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহীর খড়খড়ি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। তবে শুরুতে যাচ্ছি মাসুমা আক্তারের কাছে। মাসুমা, রাজশাহীকে তো শস্য ভাণ্ডার বলা হয়, কিন্তু এই সময় এসে রাজশাহীতে কেন সবজির সরবরাহ কম এবং এই যে অব্যাহতভাবে কাঁচামরিচের দাম বাড়ছে সেটি নিয়ে আসলে ক্রেতারা কি বলছেন, বিক্রেতারই বা বক্তব্য কি, বিস্তারিত বলবেন? রাজশাহীতে কিন্তু আসলে এই 9টি উপজেলার মধ্যেই পবা উপজেলাতে সবচেয়ে বেশি সবজির যে চাষ সেটি কিন্তু হয় এবং প্রতি সারা বছর জুড়েই কিন্তু আসলে বিভিন্ন মৌসুমে ভাগ হয়ে কিন্তু বিভিন্ন ধরনের যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো চাষ করেন এখানকার চাষিরা। তবে যদি বলি যে এই আষাঢ়ে বৃষ্টির যে ব্যাপারটি সেটি আসলে গত 10 থেকে 15 দিনের মতো সময়ের মধ্যে কিন্তু রাজশাহীতে বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে বেশ কিছুদিন। এই কারণে যে নিচু যে অঞ্চলের যে জমিগুলো রয়েছে, নিচু সেই জমিগুলোতে কিন্তু পানি জমে যাওয়ার কারণে আসলে সবজির গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি কিন্তু বলছে আসলে সবজি চাষিরা। এছাড়া বিশেষ করে যদি বলি যে কাঁচামরিচের গাছ কিন্তু আসলে অতিরিক্ত পানি বা বৃষ্টি কিন্তু আসলে সেই জমির জন্য অনুপযুক্ত এবং এই কারণে কাঁচামরিচের গাছের গোড়াতে এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। এর ফলে কিন্তু আসলে গাছগুলো সেভাবে বাঁচতে পারছে না এবং এই কারণেই সবজির যে কাঁচামরিচের উৎপাদন কমেছে, সরবরাহ সেক্ষেত্রে কমেছে। এই কারণে বাজারে কিন্তু কাঁচামরিচের দাম গত সপ্তাহখানেক ধরে কিন্তু বলা যায় দ্বিগুণ থেকে 3 গুণ দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ আজকে বাজারে ঘুরে দেখেছি আমরা এই
খড়খড়ি পাইকারি বাজারেও কিন্তু আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 320 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এবং চাষিদের কাছে কিন্তু আমরা এরকমটি শুনেছি, বিক্রেতারা কিন্তু এর সাথে সাথে আসলে পাল্লা দিয়ে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোরও কিন্তু দাম বেশ খানিকটা চড়া দরে বিক্রি করছেন। আমি যদি বলি যে আজকে বাজারে পেঁপে বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে, চিচিঙ্গা সেটি বিক্রি হচ্ছে 36 থেকে 40 টাকা কেজি দরে, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এছাড়া পাশাপাশি যে করল্লাটি রয়েছে সেই করল্লার আবাদ কিন্তু রাজশাহীর পবা এবং দুর্গাপুর উপজেলাতে হেক্টর পর হেক্টর জমিতে কিন্তু চাষ হচ্ছে এবং সেই করল্লার দামেও কিন্তু আমরা দেখেছি যে 80 থেকে 90 টাকা কেজি দরে এখানে বিক্রি করছেন। এবং এতে করে আসলে বিক্রেতারা খানিকটা বিপাকে যেমন পড়ছেন, ক্রেতা সমাগমও কিন্তু বাজারে খানিকটা কম এবং আজকে আমরা দেখেছি। এবং ক্রেতারা বলছেন চড়া দামের কারণে আসলে কাঁচামরিচ নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পণ্য এবং দাম বৃদ্ধির কারণে কিন্তু তাদেরও আসলে এই সবজিটি কিনে খেতে তাদের বিপাকে পড়তে হচ্ছে। এই ছিল আমার কাছে রাজশাহীর খড়খড়ি পাইকারি সবজির বাজার থেকে সবজির খবরাখবর। এবার আমরা যাচ্ছি মানিকগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, রাজশাহী থেকে আমরা জানছিলাম যে কাঁচামরিচের দাম বৃদ্ধি থেকে শুরু করে বাকি যে সবজির দাম বৃদ্ধি হবার কারণ সরবরাহ ঘাটতি রয়েছে, বৃষ্টি হয়েছে। মানিকগঞ্জের পরিস্থিতি কেমন? একই রকম পরিস্থিতি নাকি অন্য কোনো বিষয় রয়েছে? এবং একই সাথে ক্রেতা সমাগম কেমন দেখছেন? আবির, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ ভাটবাও সবজির আড়তে। তো আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই, যে মানিকগঞ্জের চিত্র সেই রাজশাহীর মতোই, কারণ গত 7 দিন আগেও যে কাঁচামরিচ এই আড়তে 180 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, এটা বাড়তে বাড়তে কিন্তু গতকাল মানে শনিবার কিন্তু 320 টাকায় উঠে গিয়েছিল কেজিতে। আর আজ সেটা কিন্তু আবার কমে সেটা কিন্তু বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। তো আমি যদি একটু কথা বলেছি এখানকার যারা পাইকার আড়তদার রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে মূলত মানিকগঞ্জের যে হরিরামপুর এবং শিবালয়ে কিন্তু প্রচুর মরিচের চাষ হয়, কিন্তু এবছর তীব্র খরা এবং তাপপ্রবাহের কারণে কিন্তু পাতা কুকড়ানো রোগ এবং যে তারপরে যে ঘূর্ণিঝড় রিমেলের কারণে কিন্তু দেখা গিয়েছে যে গাছগুলো সব অধিকাংশ মরে গিয়েছে। এছাড়া যে কয়েকদিন যাবত যে বর্ষার পানি কিন্তু মানিকগঞ্জে ঢুকেছে, যার কারণে কিন্তু যে মরিচের যত ক্ষেত রয়েছে সব কিন্তু নষ্ট হয়ে গেছে। এর জন্য মানিকগঞ্জে যত মরিচ যারা গ্রাহকরা বা ক্রেতারা কিনছেন সব কিন্তু ভারতীয় এলসি করা যে মরিচগুলো সেগুলোই কিন্তু এই মরিচ আসছে। আর খুচরা বাজারেও কিন্তু বেশ চড়া দামে এই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। তো আবির, এই ছিল কাঁচা মরিচের বাজার থেকে সর্বশেষ সংবাদ। এখন বাজার পরিস্থিতি জানছিলাম, যুক্ত হয়েছিলেন রাজশাহী এবং মানিকগঞ্জের সহকর্মীরা এবং তারা জানাচ্ছিলেন যে সরবরাহ কম থাকায় আসলে কিছুটা সবজির দাম বেড়েছে। এদিকে ভোর থেকে জমজমাট হয়ে ওঠে কিশোরগঞ্জের হাওর পাড়ের বালি খেলা মাছের আড়ত। মিঠাপাড়ির মাছের জন্য জনপ্রিয় এই হাট আড়তে প্রতিদিন কোটি টাকার মাছ বিক্রি হয়। তবে এবছর হাওরে পানি দেরিতে আসায় মাছের আমদানি কিছুটা কম। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। কিশোরগঞ্জের বালি খেলা মৎস্য আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা বলছিলাম যে আসলে হাওরে পানি দেরিতে এসেছে, এর কারণ কি এবং একই সাথে সরবরাহের কি অবস্থা? নিশ্চয়ই পানি কম থাকলে সরবরাহ কম থাকবে, সেটি বলবেন। কোন কোন ধরনের মাছ আসলে বেশি এখানে পাওয়া যায়, দরদাম কেমন, বিস্তারিত বলবেন। আবির, আপনি ঠিক বলছেন। আসলে হাওরে পানি কম আসার কারণে কিন্তু মাছের যে আমদানি সেটি কিন্তু কমে গেছে। সেই আমদানি কমে যাওয়াটা হচ্ছে পানি দেরিতে আসা। হাওরে এবছর কিশোরগঞ্জে পানি দেরিতে এসেছে। আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জের যে হাওরের অন্যতম ইটনা মিটামন অষ্টগ্রামের যে প্রবেশদ্বার রয়েছে সেখানকার বালিখলা মৎস্য আড়তে। এই মৎস্য আড়তে কিন্তু এই মৎস্য আড়তটা কিন্তু দেশীয় মাছের জন্য দেশ জুড়ে কিন্তু জনপ্রিয়। এখানে শুধুমাত্র যে কিশোরগঞ্জের হাওরের মাছ পাওয়া যায় সেটা না, সেখানে পার্শ্ববর্তী যে নেত্রকোনা এবং সুনামগঞ্জ রয়েছে সেখানকার মাছও কিন্তু এখানে আসলে আসে। এইখানকে জেলেরা কিন্তু এখানে নিয়ে আসে এবং এখান থেকে কিন্তু আসলে কিনে নিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায় আসলে ব্যবসায়ীরা এখানে। আমি যদি বলি যে প্রতিদিন কিন্তু এই মুহূর্তে মাছ যদিও কম, শুধুমাত্র ছোট মাছগুলো বাজারে আজকে দেখা গেছে, বড় মাছের দেখা মেলেনি। তো তারপরেও কিন্তু আসলে বাজার কর্তৃপক্ষ যারা, তারা যেটি প্রত্যাশা করছেন এবং বলছেন যে প্রতিদিন কিন্তু কোটি টাকারও মতো কিন্তু এখানে আসলে বিক্রি হচ্ছে এই ছোট মাছগুলো। আর হাওড়ে পানি দেরিতে আসার কারণে কিন্তু আসলে এখানে বড় বড় মাছগুলা কিন্তু এখনই আসছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আবির,
আমরা দেখছিলাম যে কিশোরগঞ্জের হাওরগুলোতে পানি দেরিতে আসায় মাছের সরবরাহ কম, সেই খবর জানছিলাম। এরই সাথে এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। ফিরে এলাম এখন সকালে। যুক্তরাষ্ট্রের পেনিনসেলভিয়ার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার সমাবেশে গুলির ঘটনা ঘটেছে। সাবেক প্রেসিডেন্ট গুলিতে আহত না হলেও গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে মঞ্চ থেকে সরিয়ে নেবার সময় আহত হন তিনি। পেনিনসেলভিয়ার বাটলারের নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। বিবিসি বলছে পার্শ্ববর্তী একটি ভবনের ছাদ থেকে রাইফেল দিয়ে গুলি চালায় হামলাকারী। গুলির শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প মঞ্চে বসে পড়েন। এ সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা মঞ্চে ঝাঁপিয়ে পড়ে মানবঢাল বানিয়ে তাকে ঘিরে রাখে। পরে সরিয়ে নেওয়া হয় হাসপাতালে। এ সময় ট্রাম্পের কান ও মুখমণ্ডল দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। আর নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে মারা যান সন্দেহভাজন হামলাকারী। এ সময় ট্রাম্পের এক সমর্থক গুলিতে প্রাণ হারান। গুরুতর আহত আরও দুজন হাসপাতালে ভর্তি হন। ট্রাম্পের প্রচার শিবির জানিয়েছে সুস্থ আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সবাইকে শান্ত থাকবার আহ্বান জানিয়েছে। এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।